বিজেপির হারের অন্যতম কারণ দিলীপ ঘোষ। এবিপি আনন্দকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বিস্ফোরক বাবুল সুপ্রিয়। আমাদের সঙ্গে বাবুল সুপ্রিয় রয়েছেন। বাবুল দা তৃণমূলে জয়েন করেছেন। দিলীপ ঘোষ বলছেন আপনি পলিটিক্যাল ট্যুরিস্ট। আপনি কেন বিজেপি ছাড়লেন? তৃণমূলের সঙ্গে আপনি বলছেন যে কাজ করার সুযোগ দেবেন। দিলীপদাকে বলুন না যে যখন দরজা হাট করে খুলেছিল টম ডিক হ্যারি, বড় নেতা থেকে বড় নেতা আমি মানছি, কিন্তু মানে মুড়ি মিষ্টি একদর করে যখন বিজেপিতে লোক নেওয়া হচ্ছিল ভোটের আগে, তখন প্রোটেস্টটা কে করেছিল? একমাত্র আমি করেছিলাম প্রোটেস্ট। এবং যে মানে অন্য কারোকে কিছু বলার আগে না, হিন্দিতে একটা কথা আছে, আপনি গিরেবান মে ঝাঁকো। তো যদি দল, দেখো আমি তো কোনো ইতিহাস সৃষ্টি করছি না দল চেঞ্জ করে, এটা হয়ে থাকে মানুষের জীবনে যা ঘটনা ঘটে তার পরিপ্রেক্ষিতে আমাদের মনে যে ইমোশন খেলে, তার উপরে আমরা কিছু ডিসিশন নিই। তার মানে এই নয় যে ডিসিশনটা ইমোশনাল, চট করে একটা কোনো ডিসিশন নিয়ে নিলাম মানে সেটা ইম্পালসিভ, এরকমও নয়। যা ঘটেছিল সবটাই তো ফেসবুকে আছে। আমি কিছু এবিপি তোমাদেরই অনলাইন ভার্সনে আমি 5টা সিরিজ হিসেবে লিখেছিলাম। তো সবটাই তো আমি রিভার্সে যেতে চাইনি, কিন্তু সবটাই তো আমি বলেছি। তো দিলীপবাবু ট্যুরিস্ট দু রকমের হয়। একটা হচ্ছে যারা একটা ক্যামেরার গর্ত দিয়ে দেখে, তারপরে ওই যেটা আমি বললাম আগে। আর উনি আমার থেকে জুনিয়র পলিটিক্স। আমি 2014-তে এসেছি, উনি তার পরে এসেছেন, আমার থেকে জুনিয়র। প্রথমত আমি ওনাকে একটি বর্ণপরিচয় পাঠাবো। আগে বাংলা ভাষাটা, যেটা রবীন্দ্রনাথ বলতেন, সত্যজিৎ রায় ফিল্ম বানাতেন, বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র লিখতেন, ভাষাটা উনি নতুন করে আরেকবার শিখুন। বাংলা ভাষাকে কলঙ্কিত, কলুষিত, অপশব্দ ব্যবহার করে নিজের যা ইমেজ করেছেন, সেটাকে আমাদের ভোটে হেরে যাওয়ার অন্যতম কারণ দিলীপ ঘোষ। তো বাকি ভালো কাজও উনি করেছেন, আমি সেটা বলছি না, কিন্তু ভদ্রলোকেরা যে বাংলা ভাষা বলে, বহু ক্ষেত্রেই উনি তা উল্লঙ্ঘন করেছেন। সেই জন্যে উনি যা বলছেন ওটাই ওনার কাজ। আমি বলবো তাহলে দল চেঞ্জ করা যদি এত বড়ই একটা অপরাধ হয়, তাহলে আপনার দলে যারা যারা এসছেন বা যাদেরকে পোচ করে বিজেপিতে আনা হয়েছে, সব দলই করে পোচিং, বিজেপি একা করেছে তা নয়, তাদের সবাইকে তাদের সাসপেন্ড করে দিন, তাদের সবাইকে ডাম্প করে দিন, তাদের সবাইকে বলুন যে ভাই তোমরা কেন মির্জাফর হয়েছিলে, তোমরা দল ছেড়ে চলে যাও, সেটা করুন। কাজেই আমি সত্যি বলছি, ইতিহাস তৈরি করছি না। আমি বলেছিলাম আমি পলিটিক্সই ছেড়ে দেবো। মানুষ বলেছিল যেটা কানেক্টেড রিটায়ার্ড হার্ট টাইপের হচ্ছে, রিটায়ার্ড হার্ট এরকম একটা ব্যাপার ঘটছে। আমি মন থেকেই বলেছিলাম, হোল হার্টেডলি আমি পলিটিক্স ছেড়েছিলাম। বলেছিলাম আমি করতে চাই না, ডিসিলিউশন লাগছে, আমার ভালো লাগছে না, প্রত্যেক দিনের খেয়েও নিজের দলের মধ্যেই আর ভালো লাগছিল না। তারপরে মন্ত্রিত্ব চলে যাওয়াতে একদম পরিষ্কার স্ট্যাম্প হয়ে গেল যে আমি যেগুলো ভোটের আগে যে আপত্তিগুলো করেছিলাম, সেগুলো কোনোভাবে দলের পছন্দ হয়নি। একটা রিয়াকশনের ব্যাপার তো থেকে যায়। তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে প্রচুর ইটপাটকেল আমার দিকে ছোঁড়া হবে, প্রচুর কথা বলা হবে, কিন্তু যে অপরচুনিটিটা মমতা দিদি আমার সামনে রাখলেন, অভিষেক ব্যানার্জি যেটা আমার সঙ্গে শেয়ার করলেন, ডেরেক দিল্লি গিয়ে আমার সঙ্গে যা কথাবার্তা বললেন, পুরোটাই গত 3 দিনে হয়েছে, আজকে ধরলে 4 দিন। তো সেখানে সেই অপরচুনিটিটার মধ্যে নিশ্চয়ই সেরকম মোটিভেটিং, চ্যালেঞ্জিং, ইনভিগোরেটিং কিছু একটা ব্যাপার, স্পেশাল ব্যাপার আছে, যাতে সব কিছু জানা সত্ত্বেও, যেটাকে ইংরেজিতে ভল্টে ফেস বলে, আমি যে চেঞ্জ করলাম ডিসিশনটা, সবটা জানার পরেও আমি উজ্জীবিত হয়ে এই হোল হার্টেডলি আবার এখানে ফিরে এলাম। এবার রাজনীতি ছেড়ে দেওয়া, বিজেপি ছেড়ে দেওয়া, এই গোটা যে চড়াই উতরাই, এর মধ্যে কখনো প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বা আপনি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন? আমি এ নিয়ে কোনো বক্তব্য, মানে কোনো রকম কিছু কমেন্ট করতে চাই না। আমি কোনো রিভার্স মোডে যেতে চাই না। আমি বিজেপিকে, মাননীয় প্রধানমন্ত্রীকে, মাননীয় অমিত শাহজি, তৎকালীন জাতীয় প্রেসিডেন্ট নাড্ডাজি, সবাইকে ধন্যবাদ জানাবো, বিজেপিকে ধন্যবাদ জানাবো যে বিগত 7 বছরে তাদের সঙ্গে আমাকে কাজ করার আমাকে সুযোগ দিয়েছেন। অনেক কিছু শিখেছি আমি পার্লামেন্টারি রাজনীতিতে। আমি তো রাজনীতি করে রাজনীতিতে আসিনি, কাজে অনেক কিছু শিখেছি। এবং আমি তো স্বামী রামদেবকে প্লেনে একটা ছোট মুহূর্তের আলোচনায় বলেছিলাম যে বাংলায় বিজেপি একটাও সিট জিতবে না, এটা কী করে হয়? শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা, অটল বিহারী বাজপেয়ীকে এত বেশি এখানে ভালোবাসা হয়, দিদিও অটল বিহারী বাজপেয়ী সরকারে ছিলেন, তো বিজেপি একটাও সিট জিতবে না বাংলা, এটা থেকে কী করে হয়? তো আমার মনে হয়েছিল বাঙালি হিসেবে আমার এই চ্যালেঞ্জটা গ্রহণ করা উচিত। তো আমি তো
প্লেনের মধ্যে বলেছিলাম যে আমার নামটা লিখুন, একটা সিট আমি আপনাকে জিতে দেবো। তো আমি নিজে তো বিজেপিকে বলেছিলাম যে আমাকে যদি সিট দেন, আমার মনে হয়েছিল বাঙালি হিসেবে একটা চ্যালেঞ্জ আমার সামনে আসছে, সেটা আমি কাউকে তো জিজ্ঞেস করিনি, হাওয়াতেই মানে ফ্লাইটেই আমি ডিসিশনটা নিয়েছিলাম এবং জিতেও ছিলাম। তারপরে 7 বছর কী কাজ করেছি সেটাও মানুষ দেখেছে। সেকেন্ড টাইম আসানসোল থেকে জিতেছি, কিছু ভালোও করেছি, সাকসেস পেয়েছি, কিছু খারাপও করেছি, ফেলিয়ারও দেখেছি, বাট দ্যাট ইজ পার্ট অফ লাইফ। বাট সবচেয়ে বড় কথা হচ্ছে যে যাই হোক না কেন, যাই হোক না কেন, এই মুহূর্তে আমি প্রেজেন্ট এবং ফিউচারের দিকে তাকাতে চাই, এবং যেটা আমার হোয়াটএভার আই হ্যাভ অন দ্য টেবল ইজ ভেরি এক্সাইটিং, ইনভিগরেটিং, অ্যান্ড আই এম থ্যাঙ্কফুল যে মাননীয় মমতা দিদি আমি এটা করতে পারবো, এই বিশ্বাসটা আমার পড়ে গেছেন বলে। শেষ প্রশ্ন, যখন বিজেপির একেবারে প্রধানমন্ত্রী থেকে সর্বভারতীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব যখন ভাইপো বলে একটা দুর্নীতির অভিযোগ তুলছিল, আপনি প্রথম ব্যক্তি যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন সময় কটাক্ষ করেছিলেন, এখন আপনার কি বক্তব্য? দেখো ভাই, আমাদের সবাইকার বিরুদ্ধেই নানা রকম কেস টেস আছে, কোনটা কি আমি বলবো যে আইনের পথে চলে। আমি এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না, এই কারণেই, কারণ তুমি যে প্রশ্নটা করছো তাতে আমি কী মন্তব্য করব। আমি যদি এখন বিজেপিতে দেখি যাই, তাহলে বিজেপিরও অনেক নেতার বিরুদ্ধে অনেক কেস আছে। হ্যাঁ, বিজেপিতেও অনেক নেতা আছে যাদের ক্যামেরার সামনে দেখা গেছে নানা রকম কার্যকলাপে। তো আজকে শ্রমিকদাকে আমি ধন্যবাদ জানাবো যে উনি ওনার কাজ করছেন, এর মধ্যে কোনো অন্যায় নেই। শুভেন্দু অধিকারীও কিছু বলেছেন গতকাল, যখন উনি তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছিলেন তখন ওনাকে যা যা শুনতে হয়েছিল, আজকে আমি যখন বিজেপি ছেড়ে তৃণমূলে আসছি, ওনার দায়িত্ব সেই একই কথাগুলো আমায় ফিরিয়ে দেওয়া। কাজে এর মধ্যে কোনো অন্যায় নেই। যদি ভাষার ব্যাপারটা সঠিক হয় তাহলে ক্রিটিসিজমে কোনো অন্যায় নেই। একে অপরের বিরুদ্ধে আমাদের অনেক কেসও আছে, অভিষেক আর আমরাও আইনি অনেক কিছু একে অপরের বিরুদ্ধে করেছি। তো এই তো ওর নোটিশগুলো আমার সুটকেসে আছে, ওর নোটিশগুলো আমার নোটিশগুলো ওর সুটকেসে আছে, বাক্স বদল করে নেবো। বাকি যেটা আবার বললাম, আইনের একটা নিজস্ব পদ্ধতি আছে, নিজস্ব রাস্তা আছে, কোনটা সত্যি কোনটা মিথ্যে সেগুলো চলতে থাকবে। এই মুহূর্তে আমাকে প্লিজ, আমি কি বলবো, এই প্রশ্নের কোনো উত্তর এই মুহূর্তে হতে পারে না। আমি দল চেঞ্জ করেছি, ইতিহাস তো তৈরি করিনি, আগেও হয়েছে পরেও হয়েছে। শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিলেন তখন উনি কী কী বলেছিলেন প্রধানমন্ত্রী সভাতে, সেগুলো সব রেকর্ডে আছে। আমি কী বলেছিলাম তৃণমূলের বিরুদ্ধে, কী গান বেঁধেছিলাম, সেগুলো সব মিম হিসেবে ঘুরছে। আমাকে তো সেটা নিতেই হবে, কিন্তু নিশ্চয়ই এই সুযোগটার মধ্যে সেরকম ইন্সপায়ারিং, ইনভিগোরেটিং, চ্যালেঞ্জিং কিছু আছে, যার ফলে এগুলো সত্ত্বেও হয়তো আর্টিস্ট হিসেবে আমি ইমোশনাল মানুষ, হয়তো মনে হতে পারে যে আমি এগুলো নিতে পারবো না, কিন্তু সেগুলো সত্ত্বেও আমি ডিসিশন বদল করেছি। নিশ্চয়ই তার মধ্যে কিছু আছে, সেটা কি, দ্যাট প্রেরোগেটিভ লাইজ উইথ দি অনারেবল চিফ মিনিস্টার, সেটা আপনার আগামীতে জানাবেন। রাজ্যসভা না মন্ত্রিসভা? বললাম তো, চিফ মিনিস্টার বলবেন, আমি জানি না। কথা বলছিলাম বাবুল সুপ্রিয়র সঙ্গে। বাবুল সুপ্রিয় আগামীকালই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন নবান্নে, তেমনই তার কর্মসূচি রয়েছে, এবং দিল্লিতে গিয়ে তিনি তার সাংসদ পদ থেকেও ইস্তফা দেবেন। ক্যামেরায় এডি রোজারিওর সঙ্গে সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা। আসি পরের খবরে। কলকাতার ম্যারেজ পার্টির সঞ্চালিকাকে গণধর্ষণের অভিযোগ পাটনার হোটেলে। জুলাই মাসে যাদবপুর থানায় অভিযোগ দায়ের। হোটেলে ঢুকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ। গণধর্ষণের পর প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ। 0 এফআইআর দায়ের করে পাটনা পুলিশকে জানায় যাদবপুর থানা। এতদিন কেটে গেলেও কেউ গ্রেফতার হয়নি অভিযোগ তরুণীর। অভিযোগের পরিপ্রেক্ষিতে মহিলার বয়ান রেকর্ড, হোটেলের কর্মীদেরও বয়ান রেকর্ড করা হয়েছে। আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে পলাতক অভিযুক্ত। পাল্টা দাবি পাটনা পুলিশের। পাটনার একটি হোটেলে কলকাতার এক সঞ্চালিকা গণধর্ষণের শিকার। আপনার সঙ্গে কথা বলে নেব যে মর্মান্তিক যে ঘটনার কথা আপনি ইতিমধ্যে আমাদের সঙ্গে শেয়ার করছিলেন, পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছিলেন, ঠিক কী হয়েছিল? আমি ওয়েস্ট বেঙ্গলের মেয়ে, বাট আমি বিহারেতে কাজ করতে যেতাম না, বাট এই রিসেন্টলি আমি একটা কাজ করতে যাই লকডাউনের পরে, যেখানে মিডিয়া হচ্ছে কিংস মিডিয়া এন্টারটেনমেন্ট। ওখানকার প্রোপ্রাইটার হর্ষ রঞ্জন অ্যান্ড তার ওয়াইফ শালিনী শুক্লা আমাকে ডেকেছিল। অ্যান্ড 2nd of July আফটার আমার ইভেন্টটা কমপ্লিট হওয়ার পর আমি রুমে ছিলাম, আমার 512 নম্বর রুম পানাচে ছিলাম। অ্যান্ড ওখানেতে যখন অ্যাকিউজড যে রয়েছে সে প্রোপ্রাইটার ছিল, আমার কাছে ক্লায়েন্ট ছিল, আমাকে নক করার পর উনি কিন্তু আমার রুমে আসার পর আমাকে মানে পেমেন্ট ক্লিয়ার করতে আসে। 3 দিনের পেমেন্টটি আমাকে ক্লিয়ার করতে আসে 40,000 রুপিস। অ্যান্ড ওখানেতে আসার পর আমার সাথে কথা হয়, তারপরে বিক্রান্ত আসে। ঠিক আছে, বিক্রান্ত কেজরিওয়াল হচ্ছে সেই ইভেন্টটি ডিল করেছিল, মানে উনি ক্লায়েন্ট। বিক্রান্তকে ডেকে পড়ে আমার রুমের মধ্যে উনি গ্যাং রেপ করে আমাকে। ঠিক আছে, প্রথমে হর্ষ, তারপরে বিক্রান্ত ধরে, তারপর বিক্রান্ত, দুজন মিলে আমার সাথে খারাপ করেছে। আর তারপর যখন আমি যথারীতি ওদেরকে মার পিট সব কিছু করেছি,
আমার কথা উনি শোনেননি। আমি প্রচণ্ড বেগ করেছি, উনি শোনেননি। ফোন করতে গেছি বাড়ির লোককে, আমার হাজব্যান্ডকে ফোন করতে গেছি, তখনও ফোনটা কেড়ে নেওয়া হয়েছিল। ওরা যখন এই ঘটনাটা ঘটায় তারপরে কিন্তু ওরা ছেঁচড়ে নিয়ে গিয়ে আমাকে বাথরুমেতে জলের মধ্যে ফেলে দেয়, ঠিক আছে, যাতে ওদের এভিডেন্সটা মুছে যায়। আমাকে একটা কন্ট্রাসেপটিভ পিল ওরা জোর জবরদস্তি খাইয়েছিল এভিডেন্স মোশানোর জন্য, গাড়িতেই আমাকে খাইয়েছিল জোর জবরদস্তি। অ্যান্ড ওরা আমাকে একটাই কথা বলেছিল যে আগর মানে যদি আমি এই কথাটাকে লিক আউট করি, যদি আমি বলি, তাহলে আমাকে যেখানে পারবে সেখানে মেরে দেবে। 4 তারিখে আমি আমার যাদবপুর পুলিশ স্টেশন মানে আমার লোকাল পুলিশ স্টেশনে আমি কমপ্লেন করেছি, এফআইআর দর্জ করেছি, আমার মেডিকেল হয়েছে, সব কিছু হয়েছে। না, কোনো অ্যারেস্ট হয়নি, কোনো অ্যারেস্ট হয়নি। আমাকে রীতিমতো একটাই কথা বলা হয়েছে, দেখতে হ্যাঁ পকড়তে হ্যাঁ কাহা পে হ্যাঁ মুঝে সমঝ মে নেই আ রহা। আমি এখন এটাই চাইছি ওদেরকে অ্যারেস্ট করা হোক। এই ঘটনায় অভিযুক্তের স্ত্রী কি বলছেন শুনুন। ये लड़की जो है मेरे हस्बैंड को ब्लैकमेल कर रही थी पैसे के लिए। इन्होंने, मुझे पता चला है कि ये पहले भी ऐसा कर चुकी हैं 1-2 लोगों के साथ और 50 लाख रुपया लेकर के सेटल कर चुकी हैं बात। उनका ये आदत रह चुका है, इसलिए मेरे हस्बैंड को भी कर रही थी। मेरे हस्बैंड उन्होंने पैसा देने से मना कर दिया है। मेरे हस्बैंड ने ऐसा किया है, उन्होंने मुझे क्यों नहीं बताना जरूरी समझा। मेरे हस्बैंड मेरे साथ है, क्यों भागेंगे, वो कल्प्रिट है। मेरे हस्बैंड मेरे सामने बैठे हुए हैं, मैं कंटिन्यूसली पुलिस के टच में हूं। पुलिस मैं बोल रहा है कि आपका हस्बैंड भागे हुए है। नहीं, मैं आज भी मेरी थाना में बात हुई है, आज भी मेरे जो एक मैं आपको कॉल रिकॉर्ड ये भेजूंगी, कॉल डिटेल्स भेजूंगी। जो हमारी इन्वेस्टिगेशन ऑफिसर हैं अर्चना कुमारी सिन्हा, आप देखेंगे उसमें इन्वेस्टिगेशन ऑफिसर का नाम है लिखा हुआ।